हाई ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ছোটো ছোটোরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, এই আশা নিয়ে শুরু করছি আজকের পাঠ। আজকে আমি এখানে আলোচনা করব ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কোশ্চেন আমি এখানে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখে নাও। প্রথমে আমরা শুরু করব বাংলা। তো বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কে দিয়েছে, দেখো, এক ভুতুরে কাণ্ড থেকে, লেখক শিবরাম চক্রবর্তী, এই অধ্যায় থেকে দিয়েছে। তো তোমরা এটা নিশ্চয়ই ভালো করে পড়েছো, সেই সাইকেল নিয়ে যাওয়ার গল্প। ঠিক আছে, তো আমরা গল্পটা আর আলোচনা না করে আমরা চলে যাব সঠিক উত্তর বেছে নেওয়ার কোশ্চেনে। প্রথম কোশ্চেন হচ্ছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। লেখক হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলেন রিক্সা চেপে, ট্যাক্সি চেপে, সাইকেল চেপে, বাস চেপে। আমরা এখানে জানি সাইকেলের গল্প, অর্থাৎ লেখক গেছিলেন সাইকেল চেপে। অপশান বিতে রাইট করে দাও। 2 নম্বরে দেখো, সেদিন পর্যন্ত এধারে কিসের উপদ্রবের কথা শোনা গেছিল? তাহলে সেদিন পর্যন্ত ডাকাতের, না ভাল্লুকের, না হায়নার, না বাঘের? তা আমরা জানি বাঘের উপদ্রবের কথা শোনা গেছিলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাহলে এটা ডিএরটা হবে। 3-এরটা দেখো, লেখক কার সঙ্গে কোনোদিনই পারবেন না? এখানে উত্তর হবে, দেখো, শত্রুর সঙ্গে, যুক্তির সঙ্গে, ভয়ের সঙ্গে, না অলস্যের সঙ্গে? এখানে হবে অলস্যের সঙ্গে, অপশন ডি। 2-এর দেখো, একটি বাক্যে উত্তর দাও। রাঁচি কী জন্য বিখ্যাত? আমরা দেখেছি গল্পে, রাঁচি হচ্ছে পাগলাগারো, তো মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্রের জন্য বিখ্যাত। অর্থাৎ সেখানে যারা পাগল আছে তাদের খুব সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে। ঠিক আছে, যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়, প্রবাদটির অর্থ কী? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, প্রবাদটির অর্থ হলো যেখানে বিপদ বেশি সেখানেই বিপত্তি ঘটে। অর্থাৎ যেখানে আমাদের ভয় সেখানে আমাদের কিন্তু সন্ধে হয়ে যায়। ঠিক আছে, তারপর 3 নম্বরটা দেখো, ভূতেদের স্বভাব কেমন? তো আমরা জানি ভূত খুব কেমন হয়? বিটগুটে, দুষ্টু, শয়তান প্রকৃতির হয়। তাহলে ভূতেদের স্বভাব হয় দুষ্টু বা শয়তান প্রকৃতির। 4 নম্বর দেখো, ঘন্টা 2 পর গাড়িটি কোথায় পৌঁছেছিল? আমরা যখন শেষে দেখলাম গাড়িটি একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছিল। তাহলে ঘন্টা 2 পর গাড়িটি একটি লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছিল। তো এই ছিল তোমাদের বাংলা অ্যাক্টিভিটি টাস্ক। এবার আমরা চলে যাব ইংরেজি অ্যাক্টিভিটি টাস্কে। দেখো, একটা এখানে ছড়া দিয়েছে, দ্য রেনবো কবিতা থেকে। হ্যাঁ, তো আমরা এটাকে ভালো করে বুঝে নিই। বোট সেল অন দ্য রিভার্স, মানে নৌকা নদীতে পাল তোলে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, এবং বড় বড় জাহাজ সমুদ্রে পাল তোলে। বাট ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু রামধনু মেঘ কী করে? মেঘ গোটা আকাশের মধ্যে পাল তুলে বেড়ায়। আর পিটিয়ার দেন দিস, এবং সেটা ওই সাগরে পালতোলা বা সাগরে পালতোলা জাহাজ বা নদীতে পালতোলা নৌকার থেকে অনেক সুন্দর। দেয়ার আর ব্রিজ অন রিভার্স, যেমন নদীতে অনেক রকমের ব্রিজ থাকে। অ্যাজ প্রিটি ইউ প্লিজড, যেমন দেখতে সুন্দর। বাট দ্য বো দ্যাট ব্রিজ হেভেন, কিন্তু এই যে রেনবোর বো, এই বো মানে ধনুক, রেনবো, সেইটা কিন্তু ব্রিজ, স্বর্গের ব্রিজ। হেভেন মানে স্বর্গ। অ্যান্ড ওভার টপ দ্য ট্রি, এবং গাছের উপর দিয়ে ব্রিজ, অনেক উপর দিয়ে এটা ব্রিজটা হয়। দ্য বার্ড দ্য বিল্ডিং এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটা তৈরি করে। বিল্ডস কী করে? একটা আকাশ পথের রাস্তা তৈরি করে, পৃথিবী থেকে আকাশে যাওয়ার একটা রাস্তা তৈরি করে। ইজ পিটিয়ার ফার দেন দিস, এটা কত সুন্দর জিনিস। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন দেখে নিই। এবার প্রশ্ন দেখো, একে টিক দাও, যেটা কারেক্ট অল্টারনেটিভ সেটাতে টিক দিতে হবে। শিপ সেলস অন দ্য, শিপ মানে জাহাজ কোথায় দেয়? সমুদ্রে। ঠিক, তাহলে এখানে রিভার হবে না, সিজে হবে। সিজটা টিক করে দাও, 2 নম্বরটা টিক করে দাও। বি, দ্য রেনবো মেক্স এ ব্রিজ ফ্রম আর্থ টু হেভেন, ঠিক, তাহলে 3 নম্বরটা হবে এখানে। সিটা দেখো, অ্যাক্রস দ্য স্কাই সেল, আকাশ দিয়ে পাল তুলে বেড়ায় কে? দ্য ক্লাউড, আকাশে কি নৌকা ওঠে না? পাল তোলার নৌকার মতো লাগে মেঘগুলোকে। তাহলে এখানে 1 নম্বর অপশানটা ঠিক হবে। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 2-এ চলে যাব। রাইট টি
for true and F for false statement in the given boxes। তাহলে এখানে এই বক্সে আমরা কি দেবো, টি আর এফ লিখবো, ট্রু ফর টি ফর ট্রু আর এফ ফর ফলস। তাহলে দেখো দ্য রেনবো ইজ কম্পেয়ার টু অ্যান অ্যারো, অ্যারো মানে তীর, তীরের সঙ্গে তুলনা করা হয়েছে। নাও এখানে হবে বো, বো মানে ধনুক, তাহলে এখানে প্রথম কটা ভুল। দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দেন দ্য বোটস অ্যান্ড ট্রিজ, না গাছের মতো মেঘ কখনো সুন্দর না, তাহলে এটাও ভুল আছে। সি এরটা দেখো দ্য বো রাইজেস ওভার দ্য সিজ, ভুল, এটা ওভার দ্য ট্রি হবে। তাহলে তিনটেই ভুল। অ্যাক্টিভিটি 2 এর তিনটে ঘরেই এফ লিখে দাও, লিখে দাও। নেক্সট চলে এসো, গিভ দ্য অ্যাডজেক্টিভ ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলোর অ্যাবজেক্টিভ ফর্ম দিতে হবে। তাই অ্যাবজেক্টিভ ফর্ম করতে গেলে এল ওয়াই দিতে হয়, ঠিক আছে, বা ওয়াই দিতে হয়। তা আমরা দেখে নিই, প্রথম কটা আছে হেভেন থেকে হেভেনলি হবে, মানে লাস্টে এল ওয়াই যোগ করতে হবে, হেভেনের সঙ্গে এল ওয়াই যোগ করতে হবে। বিয়েরটা দেখো ক্লাউড, ক্লাউডি, আর্থ, আর্থি, কী হবে আর্থি, আর্থেন হবে না কিন্তু আর্থি, EARTHY। তাহলে এগুলো দেখো, এগুলো খাতায় করে নিতে হবে, হ্যাঁ, ভিডিওটি থামিয়ে সুন্দর করে করে নিতে হবে। তারপরে দেখো 4 নম্বর অ্যাক্টিভিটি, সাপোজ ওয়ান ডে ইউ ওয়ান্ট উইথ ইউর ব্রাদার টু a countryside where you suddenly saw a rainbow after a little shower of rain, write in your own word how you enjoy the moment in 5 complete sentences, also draw a picture of a rainbow and landscape that you experience। মানে এখানে আমি একদিন ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছি, তুমি একদিন ভাইয়ের সঙ্গে ঘুরতে গেছো, সেখানে একটা মাঠে মানে গ্রামের সাইডে গেছো, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামের দিকে, সেখানে তুমি একটা রেনবো দেখেছো মাঠের মধ্যে, সেইটা সম্বন্ধে একটা ডিসকাস করতে বলছে এবং সেটা কেমন লাগে সেই ছবিটাও আঁকতে বলছে। তো আমি এখানে ছবিটা এঁকেছি আর তার সম্বন্ধে 5টা বাক্য আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নিও বা তোমাদের নিজের থেকে হলে নিজের থেকে লিখে নেবে। আমি বলে দিই, একবার পড়ে নিই। ওয়ান ডে আই ওয়েন্ট ইন এ কান্ট্রি সাইড উইথ মাই ব্রাদার আফটার এ লিটল শাওয়ার সাডেনলি আই স এ বিউটিফুল রেনবো ইন দ্য স্কাই। It happened first time in my life. It was so difficult to describe that beauty. এটা ছিল মানে আমি একদিন ভাইয়ের সঙ্গে গেছি, সেদিন কি দেখেছি, হঠাৎ করেই একটু বৃষ্টির পরে আমি সেখানে রেনবো দেখতে পেয়েছি এবং সেটা ছিল আমাদের পৃথিবীর সঙ্গে স্বর্গের যোগাযোগের একটা ব্রিজ। এটা আমার জীবনে প্রথম হয়েছে এরকম ঘটনা এবং যেটা আমি বর্ণনা করতে পারছি না ভাষাতে। তো এই ছিল আজকের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এবার আমরা চলে যাব অঙ্কতে। দেখো অঙ্কে 11 নম্বর অধ্যায়ের দিয়েছে সুষম ঘনবস্তু গঠন, বিষয় জ্যামিতিক ধারণা। তাহলে এবার দেখো ঘনবস্তু মানে যে কোনো সলিড বস্তু, সলিড বস্তু মানে ধরো লুডু ছকা, ইট, বাড়ি, ঘর সবই কিন্তু ঘনবস্তু, যে কোনো বস্তুই হচ্ছে ঘনবস্তু, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। লুডুর ছকা আকারের ঘনবস্তু, একটা ঘনক আকারের ঘনবস্তু মানে যার চারিদিকেই সমান হয় সেটা হচ্ছে ঘনক। একটি আয়তঘনের তল সংখ্যা 6টি। কী করে দেখো, একটি আয়তঘন মানে একটা দেশলাই বক্স বা একটা ইট বা একটা বই। তো আমরা প্রথমে ওপর আর নিচে দুটো তল পাবো, দু সাইডে দুটো তল পাবো আর দুপাশে দুটো তল পাবো, অর্থাৎ উপর নিচ দু সাইড আর সামনে আর পিছনে। তাহলে এইভাবে আমরা 6টি তল পাবো। একটি দুমুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরূপ? তলের আকার বক্রতল, তোমরা ছবিতে দেখো বক্রতল হবে। 2 দেখো, একটি মুখবদ্ধ শঙ্কু কয়টি তল? মুখবন্ধ শঙ্কু যদি তোমরা রাজমিস্ত্রির ওলনটা দেখে থাকো তাহলে খুব ভালো, যদি না পরে একটা গাজরকে কেটে দিয়ে অথবা একটা কলার মোচাকে কেটে দিলে যেটা হয়, অথবা আমরা তেল ঢালার ফানেলের যে লম্বাটা বাদ দিয়ে যেটা হয় 3 কোণ একদিক ছুচালো, সেই অংশটাকে বলা হয় শঙ্কু। এর কটা তল? না একটা ওপরের ছাঁটা যে দিকটা কাটছি সেই দিকটা সমান মতো গোল মতো, এই ওপরের দিকটা গোল মতো আর নিচের দিকটা হচ্ছে লম্বা ব্যাঁকা, সবসময় গোল। তাহলে দুটো তল থাকে, একটি হচ্ছে বক্রতল, একটি হচ্ছে সমতল। পাশেরটা হচ্ছে বক্রতল আর ওপরে যেটা লেভেল থাকছে সেটা হচ্ছে সমতল। 3-1 চিত্রটা দেখো। পার্শ্বচিত্রের আকারে একটি কাগজ ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘনবস্তুটি পাওয়া যাবে তার নাম হচ্ছে প্রিজম। ওই ঘনবস্তুর তল সংখ্যা কত দেখো, গুনে নাও। 1 2 3 4 5টা কত তল?
5টা, তাহলে একটা প্রিজমের কটি তল? 5টি তল। চারেরটা দেখো 1 নম্বর, তোমার বাড়ির মেঝের উপরিতলে চিত্র আঁকো। দেখো আমাদের বাড়ি ঘর কেমন হয়? তলাটা বর্গাকার হয়, না হলে আয়তকার হয়। তাহলে এইরকম হতে পারে আমাদের বাড়ির মেঝের চিত্র। তোমার খেলার বলটি এঁকে, আচ্ছা আমার খেলার বলটি আঁকলাম, তার উপরে তলটি কীরূপ? তার উপরে তলটি দেখো চারিদিকেই বেঁকা, তাহলে এই তলটি বক্রতল। 3 নম্বরে দেখো একটি নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, গোলক মানে কি? গোল বল, লোহার বল, ভেতরে ফাঁপা থাকবে না, তাকে যদি কেটে দেওয়া হয় তাহলে এরকম চিত্র পাওয়া যাবে। এটার 2টি তল থাকে, একটা উপরে হচ্ছে সমান্তল আর একটা গোল তল, তাহলে একটি বক্রতল একটি সমতল থাকে। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্ক আমরা শিখে নিলাম ক্লাস 6-এর। এবার চলে যাব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানে। তো দেখে নাও কোশ্চেন আজকে কী কী এসছে। প্রথমে দেখো কোনো রাশির একক বলতে কি বোঝো? না, কোনো রাশির একক বলতে আমরা বুঝি ওই রাশিরই একটি সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরে ওই সকল রাশির পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো একটি রাশির সুবিধাজনক একটা মানকে প্রমাণ ধরা হয়, স্ট্যান্ডার্ড ধরা হয়, এটা রেখে দেওয়া হয়, সেই রাশিটা দিয়ে সব ওই জাতীয় রাশির পরিমাপ করা হয়। এই প্রমাণ মানটিকে বলা হয় ওই রাশির একক। আচ্ছা 2-এরটা দেখো এসআই একক ব্যবহারের 2টি সুবিধা লেখো। তাহলে এসআই একক ব্যবহারের 2টি সুবিধা হচ্ছে 1 নম্বর এসআই একক সর্বত্র ব্যবহার হয়। 2 নম্বর হচ্ছে এসআই এককের বড় এককে যেতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়, আর নিচে ছোট এককে আসতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হয়। যেমন কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার সবই কিন্তু 10 10 10 10 10 10 10 10 করে উঠেছে বা নেমেছে। তাহলে এখানে আমার সুবিধা হয় একটা একক জানা থাকলে অপর এককে পরিণত করা। তো এই ছিল সুবিধা। 3 নম্বর দেখো মাপনী চোঙ ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব আঁকতে হবে। তাহলে একটি চোঙ নিতে হবে আর একটা তুলাযন্ত্র নিতে হবে। তো চোঙে একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত আমি জল ভরে নিলাম, ওই জলে আমি খুব সাবধানে পাথরটি ছেড়ে দিলাম। তাহলে পাথরটি ছেড়ে দিলে কি হবে? জলতল প্রথমে আমি দেখেছিলাম একটা জায়গায় ছিল, তারপরে কিছুটা উঠে এসেছে, এই যেটুকু বাড়লো সেইটুকু কেন বাড়লো? না পাথরের জন্য বাড়লো। এবার পাথরটাকে আলাদাভাবে আমি আয়তনটা পেয়ে গেলাম, পাথরটাকে এবার আলাদাভাবে আমি যদি ওজন করি, মানে দাঁড়িপাল্লায় ভরটা মাপি, তাহলে আমরা ভর পাবো। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আমরা ভর যেটা পেলাম তাকে যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা বেরোবে পদার্থের ঘনত্ব, ওই পাথরটার ঘনত্ব। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের ঘনত্বই বার করতে পারি। তো নেক্সট দেখো 4-এরটা লোহার বলের ব্যাস 10 সেমি। আমরা জানি ব্যাস সমান 2r সমান 10 সেমি, অতএব r বা ব্যাসার্ধ সমান হচ্ছে 5 সেমি। বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত? বল একটা গোল বলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr²। তাহলে 4πr², যেখানে 4-এর জায়গায় কী বসাবো? 4, পায়ের জায়গায় 22-এর 7, আর r-এর জায়গায় কী বসাবো? 5 গুণিত 5 স্কোয়ার আছে, তাই 2 বার 5 লিখলাম। এটা বর্গ সেন্টিমিটার। তাহলে সমান কাটাকাটি করে কি হলো? তাহলে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? আচ্ছা 4 দিয়ে 25, 5 5 25, 4 5 সঙ্গে 100, তাহলে 4 গুণিত 25 100 2200 বাই 7 মানে কত হচ্ছে? 3.14.285। এটা ভাগটা করে দেখে নাও, তাহলে উত্তর হলো 3.14.285 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার কিন্তু লিখতেই হবে। নেক্সট দেখো 5-এরটা গড় সৌর দিনকে সেকেন্ডে প্রকাশ করো। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে দিনকে সেকেন্ডে প্রকাশ করতে গেলে প্রথমে আমাকে দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে একদিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এটা পুরো সেকেন্ডে করতে গেলে কী করে হবে? 24 গুণিত 60 মিনিট গুণিত 60 সেকেন্ড। তাহলে এখানে হবে 24 গুণিত 60, এটাকে গুণ করলে হবে 86400 সেকেন্ড। একদিন সমান হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে, 5-এরটা হয়ে গেল। এবার আমরা পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমরা প্রশ্নের উত্তর জেনে গেলাম। এবার আমরা চলে যাব ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কে। ক্লাস 6-এর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখো এখানে সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে দেখো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবার দেখো অশোকের আমলে সংগঠিত হয়েছিল
হিদাসপিসের যুদ্ধ না মগধের যুদ্ধ না কলিঙ্গ যুদ্ধ? আমরা জানি কলিঙ্গের যুদ্ধ, তাহলে এখানে হবে কলিঙ্গ যুদ্ধ। 1-3 দেখো, অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য, তাহলে এখানে কি হবে? কৌটিল্য হবে। এবার কয়ের সঙ্গে খ মেলাও। প্রথমে ক স্তম্ভে আছে আলেকজান্ডার চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট, দ্বিতীয় ক্ষয় স্তম্ভে আছে সাম্রাজ্য ম্যাসিডন আর মগধ। তাহলে আমরা জানি আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিল, তাহলে 1-এর সঙ্গে বিয়েরটা মিলিয়ে দাও, 1-এর সঙ্গে বি মিলাও। আর 2-এ চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা ছিল, 3-এ আছে সম্রাট মানে সাম্রাজ্য, সম্রাট কি করে? সাম্রাজ্য পালন করে। 3-এরটা দেখো, নিচের বাক্যটি কোনটি ঠিক কোনটি ভুল? কোনটা ঠিক কোনটা ভুল? মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, এটা ঠিক। অশোক জৈন ধর্মে দীক্ষা নিয়েছিল, না এটা ভুল। তাহলে 2-এরটা কী হবে? অশোক বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিল, তাহলে এটা ভুল হবে, কাটা চিহ্ন দিতে হবে। এবার 2-3 দেখো, প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এটা ভুল। প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন অশোক। এক কথায় উত্তর দাও, সাম্রাজ্য কি? রাজা যেখানে স্বাধীনভাবে রাজত্ব করতে পারে তাকে বলা হয় রাজ্য। এই কয়েকটা রাজ্যকে যে রাজা শাসন করে তাকে বলা হয় সাম্রাজ্য। কয়েকটা রাজ্য মিলে যে জায়গাটা তৈরি হলো তাকে বলা হয় সাম্রাজ্য। তাহলে 4-2 দেখো, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হতো? তা আমরা জানি মৌর্য আমলের জেলা প্রশাসনকে বলা হতো বিষয় বা আহর। কি বলা হতো? বিষয় বা আহর। ঠিক আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এবার আমরা চলে যাব জিওগ্রাফির মডেল, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কে, ক্লাস 6-এর। প্রথমে দেখো, জল স্থল বায়ু অধ্যায়, কোন অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে? এবার জল স্থল আর বায়ু। প্রথমে দেখো, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তর লেখো। তাহলে আমার এখানে সঠিক বিকল্পটা বাছতে হবে। বাতাসে ধুলো কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছুরিত হয়ে আকাশের রং কেমন হয়? নীল রং হয়। আকাশের রং কেমন হয়? নীল হয়। ধুলোতে সূর্যের আলো পড়ে সেটা যখন বিচ্ছুরিত হয়ে যায় তখন সেটা নীল রং হয়। তাহলে নীলে টিক দাও। ক্ষয়েরটা দেখো, জলপ্রপাত, বৃষ্টিপাত, ভৌমজল ও বাষ্পীয়, এদের সঠিক ক্রমে লেখো। তাহলে প্রথমে জলপ্রপাত, তারপরে বাষ্পীয়ভবন, তারপরে বৃষ্টি, তারপরে ভৌমজল, তারপরে জলপ্রপাত। তাহলে প্রথম করা অপশানটাই সঠিক। তাহলে প্রথমে এইটাই সঠিক। 2 দেখো, অতি সংক্ষেপে উত্তর লেখো। তাহলে 2-এর ক হচ্ছে বাড়িমণ্ডল কাকে বলে? বাড়িমণ্ডল অর্থাৎ জল, বাড়ি অর্থাৎ জল, বাড়িমণ্ডল মানে হচ্ছে আমাদের পৃথিবীতে বড় বড় জলাশয়, সমুদ্র, পুকুর, নদী, নালা, খালবিল যেখানেই জল থাকে না কেন সকল জলাশয়কে একত্রে বলা হয় বাড়িমণ্ডল। কি বলা হয়? বাড়িমণ্ডল। আচ্ছা, মহাদেশ সঞ্চালন কাকে বলে? আমরা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর দিকে লক্ষ্য করার সময় দেখতে পেয়েছি যে পৃথিবীর আকৃতি স্থির নয়, সদা সর্বদা মানে পরিবর্তন হয়েই যাচ্ছে। তাই মহাদেশগুলি খুব ধীর গতিতে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ফলে কোথাও কোথাও আবার কাছে চলে আসছে, দূরেও যাচ্ছে আবার কাছে আসছে। কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা যায় যে মহাদেশগুলি বার্ষিক 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত সরে যাচ্ছে। একেই বলা হয় মহাদেশ সঞ্চারণ। মানে এই যে মহাদেশটা সরে যাচ্ছে এটাকে বলা হয় মহাদেশ সঞ্চারণ। আচ্ছা, এবার দেখো 3-এর দেখো, তোমরা জানো মহাদেশগুলি বছরে 2 থেকে 20 সেন্টিমিটার সরে যায়। এরকমভাবে ক্রমাগত সরে যেতে থাকলে আরও 10 কোটি বছর পর পৃথিবীতে কি কি ঘটতে পারে বলে মনে হয়? তো সবটাই অনুমানের ব্যাপার। আমরা যেটা আমার যেটা মনে হয়েছে সেটা দেখে নাও। পৃথিবীর মানচিত্র একেবারে পাল্টে যাবে যদি এরকম ঘটে। তাহলে 10 লক্ষ কোটি বছর পরে পৃথিবী একেবারে পাল্টে যাবে। উত্তর আর দক্ষিণ আমেরিকা এশিয়ার সাথে ধাক্কা খাবে। আটলান্টিক মহাসাগর আরও বড় হবে এবং প্রশান্ত মহাসাগর আর থাকবেই না, আফ্রিকা ভারতের সাথে জুড়ে যাবে বলে মনে হয়। তাহলে এই ঘটনা ঘটবে। আচ্ছা দেখো, এবার 4-এ বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, বিভিন্ন উৎস থেকে আগত কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস আমাদের এই বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যাচ্ছে।
আমাদের বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ফলে এতে কি হচ্ছে, পৃথিবীর চারধারে একটা পাতলা বিষাক্ত গ্যাসের আবরণ তৈরি হচ্ছে। বিষাক্ত গ্যাসের আবরণ তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথিবীকে বিষাক্ত গ্যাসের আবরণে ঢেকে ফেলছে। এর ফলে কি হচ্ছে, সূর্যরশ্মি যখন আসছে, গরম থাকছে বেশি, তখন তার দৈর্ঘ্য কম থাকে, সেটা ঢুকে যাচ্ছে, কিন্তু আর বেরিয়ে যেতে পারছে না, অর্থাৎ নির্গত হতে পারছে না। যেমনটি কাঁচের ঘরে হয়। তো এই তাপ নির্গত না হওয়ার ফলেই কিন্তু আমাদের পৃথিবীটা ক্রমাগত উষ্ণ হচ্ছে, অর্থাৎ এই যে বাতাসের স্তরটা সৃষ্টি হলো, এই জন্যই কিন্তু উষ্ণ হচ্ছে। ফলে পৃথিবী আরও উত্তপ্ত হচ্ছে, এইভাবেই উষ্ণায়ন ঘটে। ঠিক আছে। আচ্ছা, এবার 5এরটা দেখো। 5এরটা ছবি আঁকতে বলেছে। বায়ুমণ্ডলে একটি উলম্ব চিত্র অঙ্কন করো। উলম্ব মানে খাড়াখাড়ি, যেখানে উষ্ণতার উল্লেখ করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে মণ্ডলের 4টি স্তরকে এবং স্তরগুলি অঞ্চলকে দেখাতে হবে। তাহলে ঠিক আছে, এই যে ছবি তোমরা দেখে নাও, এই ছবিটা ভালো করে দেখে নাও। প্রথমে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপর লাস্টে আছে এক্সোস্ফিয়ার। এগুলো আমরা দেখে নিচ্ছি, ভালো করে ছবিতে দেখে নাও, তোমরাও এই ছবিটা এঁকে ফেলবে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটিস টাস্ক। সমস্ত বিষয় একসঙ্গে আমি এখানে করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবে, আর তোমাদের সঙ্গে যারা পড়ে তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা আমাদের এই ভিডিওটি দেখছো বা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই আমরা কাজের তথ্য নিয়ে আমরা হাজির হব। আর অঙ্কের জন্য আমি একটা নতুন ক্লাস শুরু করেছি। যাদের অঙ্কে ভয় আছে, যারা অঙ্ককে ভয় করেন, তাদের জন্য আমি শুরু করেছি ম্যাথ জিরো টু ম্যাথ হিরো। আমার এই প্রোগ্রামের ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 1 নম্বর থেকে ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত দেখা যায়, অবশ্যই সাকসেস হবে, অর্থাৎ ম্যাথের ভয় দূরে যাবে। তো আজকের মতো এখানেই, বাই বাই।